নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি অডিও সিরিজ ক্লাসের আরও একটি ভিডিও নিয়ে। আর আজ আমরা পড়ব ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের চ্যাপ্টার 2-এর 10, 11 এবং 12 সেকশন। সেকশন 10, হোয়াট এগ্রিমেন্টস আর কন্ট্রাক্টস। কোন কোন এগ্রিমেন্ট কন্ট্রাক্ট হবে? অল এগ্রিমেন্টস আর কন্ট্রাক্টস, সব এগ্রিমেন্টই কন্ট্রাক্ট হবে ইফ, যদি দে আর মেড বাই দ্য ফ্রি কনসেন্ট অফ পার্টিস কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট। যদি যে দুটি পার্টি কন্ট্রাক্ট করতে চাইছে তাদের মধ্যে ফ্রি কনসেন্ট থাকে, অর্থাৎ সেখানে কোনো জোর জবরদস্তি থাকবে না, দুটো পার্টি নিজের ইচ্ছা অনুসারে এগ্রিমেন্ট করছে, দেন সেটি হয়ে যাবে কন্ট্রাক্ট। তারপরে বলছে ফর আ লফুল কনসিডারেশন অ্যান্ড উইথ আ লফুল অবজেক্ট। ঠিক আছে, একটি এগ্রিমেন্টকে কন্ট্রাক্ট হতে হলে সেখানে লফুল কনসিডারেশন থাকতে হবে এবং লফুল অবজেক্ট থাকতে হবে। লফুল কনসিডারেশন কি? ধরো আমরা আগের এক্সাম্পল দিয়ে বলছি, ধরো এ বিকে বাইকটি বিক্রি করছে, বি তার বদলে টাকা দিচ্ছে, এটা এ আর বি এর মধ্যে এগ্রিমেন্ট হলো, এটা অবশ্যই কন্ট্রাক্ট হয়ে গেল। বাট এখানে যদি বলে এ কোনো বেআইনি কিছু আদান প্রদানের কথা বলে, যেমন এ ধরো বলল আমি তোমাকে বাইকটি দেব কিন্তু তুমি তার বদলে আমাকে 10 কেজি গাঁজা দেবে, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আনলফুল কনসিডারেশন। ঠিক আছে, লফুল কনসিডারেশন এখানে থাকছে না। অ্যান্ড উইথ আ লফুল অবজেক্ট, এখানে লফুল অবজেক্ট বলতে কি বুঝি আমরা? অবজেক্টটা যেন লফুল হয়, অর্থাৎ এ আর বি এর মধ্যে যে এগ্রিমেন্টটা হচ্ছে বাইক দেবে এবং টাকা নেবে, এটা কিন্তু লফুল অবজেক্ট। ঠিক আছে, বাট এ এবং বি মিলে ভাবলো যে আমরা দুজন সিকে খুন করব। ঠিক আছে, তার এগ্রিমেন্ট হলো যে তুমি দরজাটা খুলবে, আমি তারপরে ছুরিটা নিয়ে যাব, এরকমভাবে এগ্রিমেন্ট হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু লফুল অবজেক্ট নয়। ঠিক আছে, এই ধরনের এগ্রিমেন্ট কিন্তু ভয়েড হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রাক্ট হবে না। তাহলে আমরা 3টি জায়গা মার্ক করব, যেমন ফ্রি কনসেন্ট অফ পার্টিস, লফুল কনসিডারেশন অ্যান্ড লফুল অবজেক্ট। ঠিক আছে, পরপর ফ্রি কনসেন্ট, লফুল কনসিডারেশন আর লফুল অবজেক্ট, এই 3টে জায়গা আমরা মার্ক করব। এই 3টে ওয়ার্ড আমরা মনে রাখবো। একটি এগ্রিমেন্টকে কন্ট্রাক্টে পরিণত হতে কি কি প্রয়োজন আমরা মনে রাখলে হয়ে যাচ্ছে যে ফ্রি কনসেন্ট থাকতে হবে, লফুল কনসিডারেশন থাকতে হবে, লফুল অবজেক্ট থাকতে হবে, দেন একটি এগ্রিমেন্ট হয়ে যাবে কন্ট্রাক্ট। এই সম্বন্ধীয় একটি কোশ্চেন আসে, যেটা হচ্ছে অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট, ডিফাইন। ঠিক আছে, তোমরা নিজেদের মতন করে টেক্সট বুক থেকে অ্যান্সারটা বানিয়ে নেবে, আমি জাস্ট বলে দিচ্ছি। অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট। কেন? কারণ এগ্রিমেন্ট না হলে তো কন্ট্রাক্ট হচ্ছে না। তাহলে যেসব যে কন্ট্রাক্টগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো অবশ্যই এগ্রিমেন্ট, কারণ আগে এগ্রিমেন্ট হতে হবে তারপরে তো কন্ট্রাক্ট, তাই না? আমরা যেটা এই সেকশনে পড়লাম। তারপরে বলছে অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। কেন বলছে? কারণ এগ্রিমেন্ট তো আগে এগ্রিমেন্ট হচ্ছে, তাই না? যদি অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট, যদি ফ্রি কনসেন্ট থাকে, লফুল অবজেক্ট থাকে, লফুল কনসিডারেশন থাকে, দেন এগ্রিমেন্টটা হয়ে যাবে কন্ট্রাক্ট, তাই না? যদি এগুলো না থাকে তাহলে সেটা হচ্ছে কন্ট্রাক্ট হবে না। তারপরে বলছে নাথিং হিয়ারিন কন্টেন্ট শ্যাল অ্যাফেক্ট এনি ল ইন ফোর্স ইন ইন্ডিয়া অ্যান্ড নট হিয়ার বাই এক্সপ্রেসলি রিপিল্ড by which any contract is required to be made in writing or in the presence of witnesses or any law relating to the registration of documents. এই সেকশানে এমন কিছু বলা নেই যা ভারতবর্ষের অন্য কোনো অ্যাক্টকে কোনোভাবে প্রভাবিত করবে, এবং কোনো লিখিত কন্ট্রাক্ট ও সাক্ষীর উপস্থিতিকে বাতিল হিসাবে বলা নেই। এরপরে আমরা আসছি সেকশন 11, হু আর কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট। কে কন্ট্রাক্ট করার জন্য সক্ষম? এভরি পারসন ইজ কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট হু ইজ অফ দ্য এজ অফ মেজরিটি অ্যাকর্ডিং টু দ্য ল টু হুইচ হি ইজ সাবজেক্ট অ্যান্ড হু ইজ অফ সাউন্ড মাইন্ড অ্যান্ড ইজ নট ডিসকোয়ালিফাইড ফ্রম কন্ট্রাক্টিং বাই এনি ল টু হুইচ হি ইজ সাবজেক্ট। এখানে 3টি জায়গা মার্ক করবে, যেগুলি হচ্ছে এজ অফ মেজরিটি। ঠিক আছে, একটা হচ্ছে এজ অফ মেজরিটি, দেন হচ্ছে সাউন্ড মাইন্ড, ঠিক আছে, দেন নট ডিসকোয়ালিফাইড অর্থাৎ কোয়ালিফাইড। ঠিক আছে, যে কোনো ব্যক্তি কন্ট্যাক্ট করতে সক্ষম হবে যদি সে মেজর হয়, এজ অফ মেজরিটি অর্থাৎ 18 ইয়ার্স সে পার করে যায়, সে যদি 18 ইয়ার্সের ওপরে হয় তাহলে সে কন্ট্যাক্ট করতে পারবে। তারপরে আছে সাউন্ড মাইন্ড। সাউন্ড মাইন্ড মানে সে পাগল হবে না, সে
বা একজন বাদবিচার সম্পন্ন মানুষ হবে, ঠিক আছে। সে পাগল হলে সে কন্ট্রাক্ট করতে সক্ষম হবে না। তারপরে আছে নট ডিসকোয়ালিফাইড ফ্রম কন্ট্রাক্টিং বাই এনি ল টু হুইচ হি ইজ সাবজেক্ট। অন্য কোনো আইন দ্বারা সে ডিসকোয়ালিফাইড যেন না হয়, ঠিক আছে। দেন একটা মানুষ বা একটি ব্যক্তি কন্ট্রাক্ট করতে কম্পিটেন্ট হবে। এই তিনটি জায়গা মার্ক করে রাখবে: এজ অফ মেজরিটি, সাউন্ড মাইন্ড অ্যান্ড ডিসকোয়ালিফাইড অ্যান্ড নট ডিসকোয়ালিফাইড ফ্রম কন্ট্রাক্টিং বাই এনি ল টু হুইচ হি ইজ সাবজেক্ট। ওকে, এরপরে আছে সেকশন 12, হোয়াট ইজ আ সাউন্ড মাইন্ড ফর দ্য পারপাসেস অফ কন্ট্রাক্টিং। কন্ট্রাক্ট করার ক্ষেত্রে সাউন্ড মাইন্ড আসলে কী? আ পারসন ইজ সেড টু বি অফ সাউন্ড মাইন্ড ফর দ্য পারপাসেস অফ মেকিং আ কন্ট্রাক্ট if at the time when he makes it he is capable of understanding and of forming a rational judgment as to its effect upon his interest. একজন মানুষকে সাউন্ড মাইন্ড তখনই বলা হবে যখন সে ক্যাপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং হবে, অর্থাৎ সে বুঝতে সক্ষম হবে কোনো কিছু, সে একজন বাদ বিচার সম্পন্ন মানুষ হবে। এবং এখানে র্যাশনাল জাজমেন্ট মানে হচ্ছে যুক্তিপূর্ণ সিদ্ধান্ত। র্যাশনাল জাজমেন্টের মানেটা লিখে নেবে, যুক্তিপূর্ণ সিদ্ধান্ত, অর্থাৎ সে বুঝতে সক্ষম হবে এবং একটি যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। সেই ব্যক্তিকেই আমরা বলবো সাউন্ড মাইন্ড। আদারওয়াইজ সবাই কিন্তু আনসাউন্ড মাইন্ড হবে। যেমন একটি পাগল, সে হচ্ছে আনসাউন্ড মাইন্ড, সে বুঝতে সক্ষম নয়, সে ভুলভাল ডিসিশন নিচ্ছে, সে র্যাশনাল জাজমেন্ট নিতে পারছে না, ঠিক আছে। তাহলে সাউন্ড মাইন্ড আমরা কাকে বলছি? যে ক্যাপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং, যে বুঝতে সক্ষম, এবং যে র্যাশনাল জাজমেন্ট অর্থাৎ যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম, ঠিক আছে। এই দুটো জায়গা মার্ক করবে, ক্যাপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং আর র্যাশনাল জাজমেন্ট, ঠিক আছে। তারপরে আছে এ পারসন হু ইজ ইউজুয়ালি অফ আনসাউন্ড মাইন্ড, একটি ব্যক্তি যে সাধারণত আনসাউন্ড মাইন্ড থাকে বাট অকেশনালি অফ সাউন্ড মাইন্ড, কিন্তু কিছু কিছু সময় সে স্বাভাবিক হয়ে যায়, অর্থাৎ সে সুস্থ স্বাভাবিক হয়ে যায়। সাউন্ড মাইন্ড মে মেক আ কন্ট্রাক্ট, সেও একটি কন্ট্রাক্ট করতে পারে। কখন? হোয়েন হি ইজ অফ সাউন্ড মাইন্ড, যখন সে স্বাভাবিক জীবনযাপন করছে, যখন সে সাউন্ড মাইন্ড থাকছে, তখনই সে একটি কন্ট্রাক্ট করতে পারবে। এদেরকে আমরা লুনাটিক বলে থাকি, যারা কিছু কিছু সময় আনসাউন্ড মাইন্ড থেকে সাউন্ড মাইন্ডে ফিরে আসছে, অর্থাৎ পাগল অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, ঠিক আছে। সে যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তখন সে একটি কন্ট্রাক্ট করতে পারবে। এরপরে আছে এ পারসন হু ইজ ইউজুয়ালি অফ সাউন্ড মাইন্ড, একটি মানুষ বা একটি ব্যক্তি যে সাধারণত স্বাভাবিক বাট অকেশনালি অফ আনসাউন্ড মাইন্ড, কিন্তু কিছু কিছু সময় সে পাগল অবস্থায় চলে যাচ্ছে, সে কোনো কিছু বুঝতে সক্ষম হচ্ছে না কিছু কিছু সময়। মে নট মেক আ কন্ট্রাক্ট, সে একটি কন্ট্রাক্ট করতে পারে না। হোয়েন হি ইজ অফ আনসাউন্ড মাইন্ড, যখন সে ওই আনসাউন্ড মাইন্ড অবস্থায় আছে। ঠিক আগের লাইনের উল্টো এটা, ঠিক আছে। যখন সে আনসাউন্ড মাইন্ড অবস্থায় আছে সে তখন একটি কন্ট্রাক্ট করতে পারবে না, বাট যখন সে সাউন্ড মাইন্ড অবস্থায় আছে, অর্থাৎ বেশিরভাগই সে সাউন্ড মাইন্ড অবস্থায় থাকছে, তখনই সে একটি কন্ট্রাক্ট করতে পারবে। ইলাস্ট্রেশন এ বলছে এ পেশেন্ট ইন এ লুনাটিক অ্যাসাইলাম, একটি পাগলাগারদে একটি পেশেন্ট আছে হু ইজ অ্যাট ইন্টারভালস অফ সাউন্ড মাইন্ড, যে কিছু কিছু সময় সাউন্ড মাইন্ডে ফিরে আসছে, অর্থাৎ যে কিছু কিছু সময় স্বাভাবিক হয়ে যাচ্ছে। মে কন্ট্রাক্ট ডিউরিং দোজ ইন্টারভালস, সে সেই মুহূর্তেই কন্ট্যাক্ট করতে পারবে যখন সে সাউন্ড মাইন্ড অবস্থায় আসছে। ইলাস্ট্রেশন বি বলছে এ সেন ম্যান, একজন সুস্থ মানুষ হু ইজ ডিলিরিয়াস ফ্রম ফিভার, যে কোনো জ্বর বা কোনো শারীরিক অসুস্থতায় ভুগছে, অর হু ইজ সো ড্রাঙ্ক, অথবা সে নেশাগ্রস্ত অবস্থায় আছে, দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস অফ আ কন্ট্রাক্ট, যে অবস্থায় সে কন্ট্রাক্টের শর্তগুলি বুঝতে সক্ষম নয়, অর ফর আ র্যাশনাল জাজমেন্ট অ্যাজ টু ইটস এফেক্ট অন হিজ ইন্টারেস্ট, অথবা সে একটি যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম নয়। ক্যান নট কন্ট্রাক্ট হুইলস্ট সাচ ডিলিরিয়াম অর ড্রাঙ্কনেস লাস্টস, যতক্ষণ পর্যন্ত তার সেই অসুস্থতা বা নেশাগ্রস্ত অবস্থা কাটছে সে ততক্ষণ পর্যন্ত একটি কন্ট্রাক্ট করতে পারবে না। এটাই বলছে সেকশন 12। তাহলে আমরা আজকে পড়লাম সেকশন 10, সেকশন 11 এবং সেকশন 12। এই ভিডিও এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মতামত।